বাবা, নিপা সবাই বেশ অবাক, এতটাই অবাক যে কেউ কিছু বলতে পারছে না। ড্রয়িং রুমের এত নিস্তব্ধতা ভেঙে কথা বলে উঠলেন ওসমান সাহেব। আপা, আমি কি অসময়ে রিদি আর প্রজ্জ্বলের বিয়ের কথাটা বলে ফেললাম? নিপার বিয়ের অনুষ্ঠান কাল থেকে শুরু। আমার মনে হয় নিপার বিয়ে শাদী মিটে গেলে তবে রিদি আর প্রজ্জ্বলের বিয়ে নিয়ে কথা বলা উচিত। তুমি এসব নিয়ে চিন্তা করো না আপা। প্রজ্জ্বলের কুঁচকে যাওয়া ভুরু জোড়া দৃঢ় হলো, কপালে পড়া ভাঁজগুলো প্রসারিত হলো। ব্যাপারটাকে স্বপ্ন মনে না হলেও আকস্মিক ঘটে যাওয়া অবাস্তব কিছু একটা মনে হচ্ছে। তার মামার হুট করে এত পাল্টে যাওয়া মেনে নিতে খুব বেশি সমস্যা না হলেও কেমন সন্দেহজনক মনে হচ্ছে। ব্যাপারটাকে বুঝতে আরো কিছুক্ষণ ওভাবেই ভ্রু কুঞ্চিত করে ওসমান সাহেবকে দেখতে লাগলো প্রজ্জ্বল। না ভাইয়া, আমি আর কি চিন্তা করব, সব চিন্তা তো নিমেষেই শেষ করে দিলি। সুফিয়া আনাম হাস্যোজ্জ্বল মুখে কথাটা বললেন। ঠোঁটের কোণে হাসির রেখাটা যেন ফোরাবার নয়। নিজের বড় বোনের কথায় ওসমান সাহেব নিশ্চিন্ত হলেন যেন। চিন্তিত চেহারাটা স্বাভাবিক হলো। এতদিনের অভিমানের পর্ষা ভেঙে ভাইকে কিভাবে সুফিয়া স্বাভাবিকভাবে নিবেন তাই নিয়েই চিন্তিত ছিলেন ওসমান সাহেব। বড় বোনের কথার সাহারা পেতেই তিনি আরো একটু উৎসাহিত হলেন। কণ্ঠে কিছু সংকোচ বোধ নিয়ে বললেন, তোমার আর দুলাভাইয়ের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজকে রিদি আর প্রজ্জ্বলের আংটি বদলটা সেরে ফেলতে চাস। প্রজ্জ্বলের পাশেই খুশি খুশি চেহারা নিয়ে দাঁড়িয়েছিল রিদিতা। খুশির জন্য কি আগের অংশটুকু যথেষ্ট ছিল না? আবারও একটা ধামাকা, আংটি বদল। কিছুটা হা হয়ে গেল রিদির মুখখানা। সারা রাতের নির্ঘুম আঁখি পল্লব বড় বড় হয়ে গেল। সুফিয়া আনাম, আতিক সাহেব, নিপা সবাই বেশ খুশি ওসমান সাহেবের এই প্রস্তাবে। এ বিষয়ে কোনো অমত নেই তাদের, চেহারাই তা স্পষ্ট। তবে এত কিছুর মধ্যেও প্রজ্জ্বল স্বাভাবিক। থুতনিতে এক হাত ঠেকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছুই পর্যবেক্ষণ করছে সে। ওর পাশেই দাঁড়িয়ে থাকা রিদিকে হঠাৎই একটা চিমটি কাটল প্রজ্জ্বল। রিদির অল্প হা হওয়া মুখটা বন্ধ হয়ে গেল। আকস্মিক হাতে চিমটি পড়ায় না চেঁচামেচি করলেও কিছুটা ছিটকে দাঁড়ালো সে। মুখে একরাশ বিরক্তি নিয়ে প্রজ্জ্বলের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, কি হয়েছে? কি চিমটি কাটছেন কেন? প্রজ্জ্বলের দৃষ্টি এখনো ওর মামার উপর, ওভাবেই তাকিয়ে আছে সে। তোর বাবা কি নেশা জাতীয় কিছু খেয়েছে রে? মাথা ঠিক আছে তো ওনার? সবকিছু সত্যি, যা হয়েছে সবকিছু সত্যি। তোর বাবা কি নেশা জাতীয় কিছু খেয়েছে রে? মাথা ঠিক আছে তো ওনার? প্রজ্জ্বলের কথায় রেগে গেল রিদিতা। কটাক্ষ করে বলল, আপনার কোনো কিছুতেই ভালোই নেই। সব সময় আপুর পিছে লেগে থাকেন কিসের জন্য? প্রজ্জ্বল ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো একটু। থুতনি থেকে হাত নামিয়ে রিদির দিকে তাকালো। রিদিও প্রজ্জ্বলের দিকেই তাকিয়েছিল, বিধায় চোখাচোখি হয়ে গেল। রাগ উবে গেল রিদির। লজ্জা সিক্ত আঁখি নামিয়ে নিল সে। ঠোঁটের কোণে খেলে গেল মুচকি হাসি। আতিক সাহেব, সুফিয়া আনাম কারো কোনো আপত্তি না থাকায় আজকেই ছোট করে প্রজ্জ্বল রিদির আংটি বদল হয়ে গেল। পুরো মুহূর্তটা নিশ্চুপ ছিল প্রজ্জ্বল। রিদির অনামিকা আঙ্গুলে আগে থেকেই প্রজ্জ্বলের দেওয়া আংটি ছিল। আংটি বদলের সময় প্রজ্জ্বল সেটা খুলতে দেয়নি। রিদির মধ্যমা আঙ্গুলেই আংটিটা পরিয়ে দিয়েছে সে। আগে থেকেই উৎসব মুখর পরিবেশটা আরো কিছুটা উত্তেজিত হলো। চারিদিকে ব্যস্ত মানুষগুলোর ক্লান্তি উড়ে গেল। কেমন একটা মাতাল হাওয়া বইতে শুরু করলো রিদির মন প্রাণ জুড়ে। হৃদস্পন্দন বেড়ে গেল হঠাৎই। আচ্ছা, খুশির মুহূর্তগুলোতে বুঝি হৃদস্পন্দন বেড়ে যায়? চাই হয়তো। বেশ অনেক মাস কেটে গেছে। সময় তো কারো মুখোপেক্ষী নয়, তাই থেমে থাকারও নয় সে। আপন গতিতে নিজ ইচ্ছায় অতিবাহিত হয়ে চলেছে। রিদির উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে দিন কতক আগে। A+ এসেছে। অ্যাডমিশনের জন্য প্রজ্জ্বল কোচিংয়ে ভর্তিও করে দিয়েছে। প্রজ্জ্বল নিজেও ব্যস্ত হয়ে পড়েছে আজকাল। নিজের কেরিয়ার নিয়ে ভাবতে শুরু করেছে। নিজের বিজনেস থাকলেও এই মুহূর্তটা পুরোপুরিভাবে পড়াশোনার পিছনে লাগিয়েছে প্রজ্জ্বল। কারণ কিছুদিন পর রিদির দায়িত্ব নিতে হবে ওকে।
বাবা মা, রিদি, নিজের কেরিয়ার সব মিলিয়ে অতিরিক্ত ব্যস্ততায় চলে যাচ্ছে প্রজ্জ্বলের দিনকাল। নিপার বিয়ের পর মাঝখানে একবার ওসমান সাহেব রিদি প্রজ্জ্বলের বিয়ের কথাটা তুলেছিলেন, কিন্তু বাদ সেধেছিল প্রজ্জ্বল। নিজে প্রতিষ্ঠিত না হওয়া অবধি কিছুতেই এখন বিয়ে শাদী করবে না সে। বরাবরই নিজের জেদে অটুট সে। ওসমান সাহেবও হার মেনে নিয়েছেন নিজের ভাগ্নের কাছে। দেরিতে বিয়ের ব্যাপারটা মেনে নিয়েছেন তিনি। আর প্রজ্জ্বলের নিজের কেরিয়ারে এত আগ্রহ সৃষ্টির কারণে বেশ খুশিও হয়েছেন তিনি। মাঝে মাঝে টুকটাক প্রজ্জ্বলের সাথে ফোন আলাপ, প্রজ্জ্বলের পড়াশোনা নিয়ে করা শাসনে রিদিরও দিন পার হয়ে যাচ্ছে। প্রজ্জ্বল এত ব্যস্ততার মধ্যেও রিদিকে যথেষ্ট সময় দেয়। মাঝরাতে সবার অগোচরে হাঁটতে নিয়ে যাওয়া, সপ্তাহে একা আধবার ঘুরতে বেড়ানো, কিছুটা খুনসুটি, সব মিলিয়ে ভালোবাসাটা আরো বেড়েছে। রিদিকে কোচিংয়ে নিয়ে আসা, বাসায় পৌঁছে দেওয়া, সব কিছুই প্রজ্জ্বল করে। তবে দিন কতক আগে প্রজ্জ্বল চট্টগ্রাম গিয়েছে। পরীক্ষা শুরু হয়েছে ওর, একেবারে না গেলেই নয়, তাই বাধ্য হয়ে যেতে হয়েছে প্রজ্জ্বলকে। তবে দিনে 1000 বার ভিডিও কলে রিদিকে আসতে হয়। সময় পেলেই রিদিকে কল লাগায় প্রজ্জ্বল। একটু আগেই কোচিং ক্লাস শেষ হয়েছে রিদির। গত 2 দিন থেকে বিকেলে কোচিং ক্লাস, আজকেও সন্ধে নামবে করছে। রিদির রাস্তার ধারে দাঁড়িয়ে একটা রিক্সা ডাকার জন্য হাঁক ছাড়ার আগেই কেউ পিছন থেকে ডেকে উঠল ওকে। রিদি রিক্সা ডাকা বাদ দিয়ে পিছন ঘুরে তাকালো। তমা ডাকছে। রিদির কোচিং ফ্রেন্ড তমা। তমার পাশে দিশাও আছে। ওদের দুজনের সাথে রিদির কোচিংয়ে পরিচয়। বেশ ভালোই সম্পর্ক তৈরি হয়ে গেছে ওদের 3 জনের মধ্যে। রিদি মৃদু পায়ে তমা আর দিশার কাছে গেল। শরীরটা কেমন তালগোল পাকাচ্ছে সকাল থেকেই। আবারও সেই মাথা ঘোরানো, শরীর দুর্বল দেখা দিয়েছে। রিদি কাউকে বলে না এই ব্যাপারটা, স্বাভাবিক মনে করে এড়িয়ে গেছে অতদিন। তবে আজকাল একটু বেশি শরীর খারাপটা দেখা দিয়েছে। রিদি ওদের কাছে গিয়ে বলল, কিছু বলবি তমা? আমায় বাসায় ফিরতে হবে তাড়াতাড়ি। তমা মুচকি হেসে বলল, তোমাদের বাসা তো কাছেই, 20 মিনিটের পথ। তো চল না শাহবাগে ফুচকা খেতে যাই। প্লিজ প্লিজ, না করিস না। রিদি নাকচ করে বলল, সন্ধে নামবে একটু পর, প্রজ্জ্বল ভাই বকা দেবে। তাছাড়া এখানে কি আশেপাশে ফুচকার দোকান নেই নাকি? সেখান থেকে খেলেই তো হয়। দিশা জেদ নিয়ে বলল, চল না প্লিজ, আমরা তো প্রত্যেক দিন যাই না, কাছেই তো, খুব তাড়াতাড়ি চলে আসবো। চল না রিদিতা। অনেকক্ষণ ধরে রিদিকে মানানোর চেষ্টা করে সফল হলো তমা আর দিশা। শাহবাগে ফুচকা খেতে যাওয়ার জন্য রাজি হয়ে গেল রিদিতা। বান্ধবীদের প্রয়োজনে ভুলে গেল প্রজ্জ্বলের নিষেধাজ্ঞা। শাহবাগে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি আড্ডা দিয়ে ক্লান্ত রিদিতা সহ ওর বান্ধবীরা। ঘড়ির কাঁটা ধরে এখন রাত 9টার কাছাকাছি। ফুচকা, টঙের দোকানে চা, রেস্টুরেন্টে ঢুকে বিরিয়ানি, হাঁটাহাঁটি, সব মিলিয়ে কখন এত রাত হয়ে গেছে বুঝতে পারেনি রিদিতা। বাসায় ফেরার সময় টাইম দেখতে গিয়ে খেয়াল হয়েছে রাত 8:30 তখন। ফোন বের করে দেখে সেটা অফ হয়ে গেছে। এই জন্য এতক্ষণ প্রজ্জ্বলের ফোন আসেনি। রিকশায় বসে বসেই নিজেকে 1000 খানিক গালি দিচ্ছে রিদিতা। তমা দিশাকে গালি দিয়েও কিছুতেই শান্তি পাচ্ছে না সে। কাল কোচিংয়ে গিয়ে বেশ করে বকে দেবে ওদের। আজ বাসায় ফেরার পর অনেক বড় একটা ঝড় বয়ে যাবে ওর উপর, সেটা ভালোভাবেই বুঝতে পারছে রিদি। বাসার কিছুটা সামনের রোডের মাথায় আসতেই হঠাৎই রিকশাটা থেমে গেল। সচকিত হলো রিদি, ভয়ার্থ কণ্ঠে বলল, কি হয়েছে মামা? রিক্সা আর যাইব না আম্মা, চেন ছিঁড়ে গেছে মনে হয়। তড়িঘড়ি রিকশা থেকে নেমে দাঁড়ালো রিদি। ভাড়াটা মিটিয়ে দিয়ে রিকশাগুলোকে বিদায় দিয়ে দ্রুত গতিতে হাঁটা লাগালো সে। এখান থেকে 5 মিনিটের পথ এগোলোই রিদিদের বাসা। রোডের ধারে কয়েকটা ছোট মুদি দোকান আর উঁচু উঁচু সব বিল্ডিং এর সারি। রাস্তাটুকু যেতেই রিদির ভয় না করলেও শরীরটা যেন একেবারে চলছে না। শরীরের উপর জোর দিয়ে এতক্ষণ আড্ডাবাজি করার পর 5 মিনিটের পথটাই 1000 মাইলের দূরত্ব মনে হচ্ছে। 1 মিনিট হাঁটতেই হাঁপিয়ে উঠল রিদিতা। দিশা আর তমার বাসার পথ আলাদা।
ওরা আগেই চলে গেছে। রিদি প্রায় বাসার কাছে চলে এসেছে। আর 2 মিনিট। হঠাৎই নিজের পিছনে শরীর থেকে খুব কাছাকাছি কারো অস্তিত্ব অনুভব করতেই 2 কদম দ্রুত এগিয়ে পিছিয়ে ফিরল রিদিতা। পিছন ফিরে সামনের লোকটিকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না ও। রাইহান দাঁড়িয়ে আছে, আরো 2-3টে ছেলে। ছেলেগুলোকে চেনে রিদিতা, ওদের পাড়ারই ছেলে। এই সেই রাইহান যে 7-8 মাস আগে রিদির সাথে বেয়াদবি করেছিল, যার জন্য প্রজ্জ্বল খুব মেরেছিল ওদের। প্রজ্জ্বলের বাবা আতিক সাহেব পুলিশে ধরিয়ে দিয়েছিলেন ওকে। বড়লোকের বকে যাওয়া ছেলে রাইহান দিন কতকের মধ্যে ছাড়া পেয়েও গিয়েছিল। এই কয়েক মাসে তার দেখা পাওয়া যায়নি অবশ্য, কিন্তু আজ হঠাৎ করে রিদির সামনে আসায় বেশ ভয় পেয়ে গেছে রিদি। কেমন আছিস রিদিতা? দিনকাল কেমন যাচ্ছে? রাইহানের স্বাভাবিক কথাবার্তায় রিদির ভয়টা আরো বেড়ে গেল। শুকনো একটা ঢোক গিলে বলল, ভালো আছি রায়হান ভাইয়া, তুমি কেমন আছো? ভালো আর থাকি কি করে? তোর প্রজ্জ্বলের জন্য আমার ভালো থাকাটা আর হয়ে উঠল না। নিজেকে এত আটকানোর চেষ্টা করেও আটকাতে পারলাম না। তার হৃদরানীর ওড়না ছুঁয়ে দেবার অপরাধে খুব মেরেছিল, দাগগুলো মিশে গেছে হয়তো, কিন্তু মনের ভেতর শত্রুতার আগুনটা নেভাতে পারিনি। আজ যখন সুযোগটা পেয়েছি তখন কিছু একটা সারপ্রাইজ তোকে দেওয়া দরকার। রাইহানের কথা শুনে 2 কদম পিছিয়ে গেল রিদিতা। সামনেই বাসা, ইচ্ছে করছে দৌড় দিতে, কিন্তু সে শক্তিটুকু রিদির শরীরে অবশিষ্ট নেই। রিদি একটু পেছাতেই রাইহান বলল, আরে আরে ভয় পাচ্ছিস কেন? প্রজ্জ্বল বলেছিল তার হৃদরানীকে ছোবার চেষ্টা করলে হাত কেটে দেবে আমার। আমিও বড্ড ভালো ছেলে, ছোবো না তোকে। তবে কথা শেষ করে নিজের পিছনে নিজের মুঠোবন্দি হাতের মধ্যে রাখা বোতলের ঢাকনাটা খুলল রাইহান। রিদিতা স্তব্ধ। ব্যাপারটা বুঝতে পেরে চিৎকার করতে ভুলে গেছে সে। 2 পা আরো পিছিয়ে গেল রিদিতা। পা জোড়া যেন অবশ হয়ে পড়েছে, মাটির সাথে আঠা দিয়ে কেউ লাগিয়ে দিয়েছে যেন। খুব অহংকার না তোর? প্রজ্জ্বলের হাতে মার খাইয়েছিলি না? বিশ্বাস কর, একটা মারও ভুলতে পারেনি। তোর চেহারার এমন অবস্থা হবে যে তোর প্রজ্জ্বলও তার হৃদকে দেখে ভয় পাবে। কথাটা বলে বিকট শব্দে হাসল রাইহান। রিদিতা ছোটার জন্য উদ্যত হলো। শেষ শক্তিটুকু দিয়েও দৌড় লাগালো রিদিতা, কিন্তু শেষ রক্ষাটা আর হলো না। নিজের চোখের সামনে নিজের ঝলসে যাওয়া চামড়া দেখে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল রিদিতা। ততক্ষণে ছুটে পালিয়ে গেছে রাইহান সহ বাকি ছেলে পেলেগুলো। মাটিতে লুটিয়ে একাধারে চিৎকার করে চলেছে রিদিতা। কেউ নেই আশেপাশে। 2-1টা কুকুরের আর্তনাদ যা ছিল থেমে গেছে। রিদির কলিজা ছিঁড়ে যাওয়া আর্তনাদের কাছে ওদের আর্তনাদ যে বড়ই ক্ষীণ। অসহায়ের মতো মাটিতে মিশে চিৎকার করছে রিদিতা। হৃদয় কাঁপানো এই চিৎকার শুনে আজ আর প্রজ্জ্বল ছুটে আসতে পারল না, বাঁচাতে পারল না তার প্রেয়সীকে। রিদি আর তমা, দিশাকে বকা দেওয়া হলো না। ওরাও রিদির চিৎকার শুনে সাহায্য করতে এলো না। রাত 11:10, মধ্যনিশি। ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। একটা কি দুটো ঝিঝি পোকার ডাক কানে আসছে বেশ কিছুটা দূর থেকে। নিস্তব্ধ পৃথিবীর কোটর ছাপিয়ে রাস্তা কাঁপিয়ে যান্ত্রিক বাহনগুলোর প্রকাণ্ড চলাচল। ঘরটায় হালকা ড্রিম লাইটের আলো জ্বলছে। জানালা বরাবর সাদা পর্দাগুলো সযত্নে মিল করে লাগিয়ে দেওয়া। জানালার থাই গ্লাস চাপিয়ে পৃথিবী পৃষ্ঠে পতিত অন্ধকারের বিন্দুমাত্র ছিটে ফোটা প্রবেশ করার উপায় নেই। হসপিটালে ফিনাইলের উগ্র গন্ধ নাকে এসে লাগছে। এয়ার কন্ডিশনের তীব্র শিথিলতা শরীর কাঁপিয়ে দিচ্ছে বারংবার। পিটপিটিয়ে চোখ খুলল রিদিতা। হুট করে ড্রিম লাইটের ক্ষীণ আলোটা তীব্রভাবে চোখে ধরল। দীর্ঘক্ষণের ঘুমের রেশটা কাটতে সময় লাগলো একটু। বার কয়েক চোখের পাপড়ি পিটপিটিয়ে চোখটা খিচে বন্ধ করল রিদি। কিছুতেই যেন চোখে সইছে না এই আলো। রাতে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ মস্তিষ্কে সাজিয়ে উঠতেই আটকে উঠল রিদিতা। আবছা আলোয় সবকিছু অস্পষ্ট। স্বপ্ন ভেবে তৎক্ষণাৎ চোখ খুলে ফেলল। আবছা আলোয় সবকিছু অস্পষ্ট। সে কোথায় আছে কিছুই বুঝতে পারছে না। সবকিছু বুঝতে বেড থেকে উঠতে নিল রিদিতা, কিন্তু তা হলো না।
উঠতে যাওয়ায় ব্যর্থ হলো ও। শরীরটা কেমন যেন অবশ হয়ে আছে, ভারী ভারী লাগছে, নড়ে চড়ে বসারও শক্তিটুকু নেই। শুকনো ঢোক গিলল হৃদিতা। রাতের ঘটনাটাকে স্বপ্ন মনে করে কাটিয়ে উঠতে চোখ আবারও খিচে বন্ধ করলো সে। একটু পরে চোখ খুলে আবারও উঠতে নেওয়ার চেষ্টা করলো, এবারও হলো না। কিছুতেই শরীর নড়ছে না, হাত পা কিছুই নড়াতে পারছে না হৃদি। সবকিছু সত্যি, যা হয়েছে সবকিছু সত্যি। কথাটা মস্তিষ্কে দুই একবার ঘুরপাক খেতেই চেঁচিয়ে উঠল হৃদিতা। হৃদির পাশে টুলে বসে মাথা নিচু করেছিল প্রজ্জ্বল। 4 দিন হলো চোখে কোনো ঘুম নেই, ক্লান্তিতে একটু চোখটা ঝিমিয়ে এসেছিল। হৃদির চিৎকারে তড়িঘড়ি চকিত হলো সে। উঠে দাঁড়িয়ে হৃদির মাথায় হাত বুলিয়ে দিল। হৃদির কর্ণকুহরে পৌঁছল না প্রজ্জ্বলের সান্ত্বন বাণী। একাধারে চিৎকার করে চলেছে যেন, কোনো কিছুতেই শান্ত হচ্ছে না। হৃদির মাথার উপর দাঁড়িয়ে একাধারে অশ্রু বিসর্জন দিচ্ছেন সুফিয়া আনাম আর হৃদির মা। পাশেই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন আতিক সাহেব আর ওসমান সাহেব। মেয়ের আহারাচি চিৎকারে কলিজা ছিঁড়ে যাচ্ছে ওসমান সাহেবের। বুকে দলা পাকিয়ে উঠেছে কষ্ট নামের প্রবল ঝড়। শুধু প্রকাশ মাত্রই বাকি। প্রজ্জ্বল আরো বার কয়েক হৃদির চুলে বিলি কেটে ওকে শান্ত করার বৃথা চেষ্টা করল, হলো না। কিছুতেই কিছু হলো না। পুরো হসপিটালটাই আজ যেন হৃদিতার চিৎকারে স্তব্ধ হয়ে গেছে। হৃদির কান্না থামছে না দেখে প্রজ্জ্বল ইশারায় সবাইকে বাহিরে যেতে বলল। একে একে সবাই বাহিরে চলে গেল। হৃদিতার মা মুখে আঁচল চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টা করে তিনিও বেরিয়ে গেলেন। সবাই চলে যেতেই হৃদিকে শক্ত করে জড়িয়ে ধরল প্রজ্জ্বল। আধশোয়া করে বুকে মাথা চেপে ধরে বারবার অধর ছুঁয়ে দিতে লাগলো মাথায়। হৃদরানী, তুমি বিশ্বাস করো না আমায়? আমি বলেছি তো কিছু হয়নি, কিছুই হয়নি তোমার। তুমি না শক্ত একটা মেয়ে, এত সহজে ভেঙে পড়লে হয়? আমি পাশে আছি তো তোমার। দেখো, তাকাও আমার দিকে, তুমি একদম ঠিক আছো। কাঁদছেন কেন আপনি? প্রজ্জ্বল প্রত্যুত্তর করল না। কিছুক্ষণ ওভাবেই প্রজ্জ্বলের বুকে নিথর দেহ এলিয়ে পড়ে রইল হৃদিতা। প্রজ্জ্বলের হৃদস্পন্দনের ধীপ ধীপ আওয়াজ বড্ড প্রশান্তি দিচ্ছে যেন। ঘুম পাড়েনি কোনো গান মনে হচ্ছে। কিছুটা সময় পেরিয়ে গেলেও ওভাবেই প্রজ্জ্বলের কান্নার রেশ বেড়েছে। হৃদির আর সহ্য হচ্ছে না। প্রজ্জ্বল তো কাঁদে না, চোখের সামনে বিভৎস কোনো ঘটনা ঘটলেও প্রজ্জ্বল কাঁদে না। কিন্তু আজ কাঁদছে কেন প্রজ্জ্বল? হৃদি অস্ফুট স্বরে বলল, আমার কি মরে যাওয়া উচিত এখন? বলুন না প্রজ্জ্বল ভাই, আমার বিভৎস চেহারা নিয়ে কি মরে যাওয়া উচিত? সবাই কি আমায় দেখে ভয়ে আড়ষ্ট হয়ে যাবে? আপনি কি চলে যাবেন আমার জীবন থেকে? প্রজ্জ্বল আরো শক্ত করে হৃদির মাথাটা চেপে ধরল বুকের সাথে। মেয়েটার আহারাচি যে কিছুতেই আর সহ্য হচ্ছে না। এক হাতে পকেট হাতড়ে নিচের ফোনটা বের করলো প্রজ্জ্বল। ক্যামেরা অন করে হৃদিকে মৃদু স্বরে ডাকলো। হৃদরানী। প্রজ্জ্বল কিছু বলল না। হৃদিকে সাবধানে উঠিয়ে বাথরুমে ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিল। খুব শীঘ্রই বের হবি ফ্রেশ হয়ে। মগ বালতি নিয়ে আবার খেলতে বসে যাস না। দরজায় পিঠ ঠেকিয়ে হালকা হাসলো হৃদি। প্রত্যেকটা মুহূর্ত ছেলেটা এভাবেই ওকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তো প্রজ্জ্বল সফল। হৃদি তার শক্ত মন মানসিকতার মেয়ে বলেই হয়তো প্রজ্জ্বল সফল। একটু পরেই ফ্রেশ হয়ে টাওয়ালে মুখ মুছতে মুছতে ধীর পায়ে বেরিয়ে এলো হৃদিতা। প্রজ্জ্বল বেডে বসে হৃদির পড়া সেই শুভদা বইটা উল্টিয়ে পাল্টিয়ে দেখছে। হৃদির উপস্থিতি বুঝতে পেরে বইটা হালকা বন্ধ করে কবজিতে বাঁধা ঘড়িটা লক্ষ্য করলো প্রজ্জ্বল। পরপরই হৃদির দিকে তাকিয়ে বলল, 27 মিনিট। এতক্ষণ কি করলি তুই? বাথরুমে ঢুকে সংসার সাজাচ্ছিলি নাকি? ফিক করে হেসে দিল হৃদিতা। প্রজ্জ্বল ভ্রু কুঁচকে নিল। পরক্ষণেই তার ঠোঁটের কোণেও খেলে গেল এক প্রাপ্তির হাসি। যে হাসি প্রত্যেকটা মুহূর্ত দেখতে চায় তার নেশাক্ত মন। প্রজ্জ্বল উঠে দাঁড়ালো, বইটা বুকশেল্ফে রেখে দিয়ে হৃদির সামনে গিয়ে দাঁড়ালো। হৃদি বুঝতে পারেনি প্রজ্জ্বল ওর সামনে চলে এসেছে। সে তো ঠায় দাঁড়িয়ে হাতে লেগে থাকা পানির ফোঁটাগুলো মুছতে ব্যস্ত। প্রজ্জ্বল ওর হাতের টাওয়েলটা টেনে নিতেই চকিত হলো হৃদিতা।
চোখ তুলে সামনে তাকালো। প্রজ্জ্বলকে হুট করে সামনে দেখেও অবাক হলো না সে। রিদি বুঝতে পেরেছে প্রজ্জ্বল কি করবে এখন, প্রত্যেক দিনেই করে। খুব যত্ন সহকারে রিদির মুখ মুছিয়ে চুল আছড়িয়ে দেয়। রিদির চুল আছড়ে দিতে দিতে প্রজ্জ্বল স্বাভাবিক গলায় বলল, সব বইগুলো পড়া শেষ? নতুন বই লাগবে কি? না, শেষ হয়নি, আরো কিছু বই বাকি আছে, শেষ করে অবশ্যই বলবো। ইদানিং রিদির সময় কাটানোর সব থেকে বড় উপকরণ হয়ে উঠেছে বই। প্রজ্জ্বল তো সব সময় থাকতে পারে না, আর বাহিরে যাওয়ারও এখন উপায় নেই, তাই বইটাই এখন সঙ্গী করে ফেলেছে রিদিতা। এই কয়েক মাসে কত শত বই পড়ে ফেলেছে সে। প্রজ্জ্বল আনিয়ে দিয়েছে সব অনুপ্রেরণামূলক বই, উপন্যাস, ছোট গল্প, অনেক কিছুই। রিদিও ইচ্ছে মতো বই পড়তে পেরেছে। জমি রাখা বইগুলো ও সব পড়ে শেষ করেছে, তবে পাবলিক ভার্সিটি পড়ার স্বপ্নটা সার্থক হয়নি। এত অসুস্থতার মধ্যে আর পরীক্ষাগুলো দেওয়া হয়ে ওঠেনি রিদির। একটা জাতীয় কলেজে ভর্তি হয়েছে সে। ওসমান সাহেব মেয়েকে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করাতে চেয়েছিলেন, কিন্তু রিদি সেটা চায়নি। তার ইচ্ছে যে জাতীয় কলেজেই পড়বে, তার ইচ্ছে সে জাতীয় কলেজেই পড়বে আর সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নেবে। শেষ বিকেল, পাখিরা নিড়ে ফেরার প্রস্তুতি নিয়ে ডানা চাপতে চলেছে শূন্যে। সূর্যের লালাভো আভা ঢাকা পড়েছে মেঘে কুমারীর আঁচলে। ছাদে এসে দাঁড়িয়েছে রিদিতা। পুরোপুরি ঘর বন্দি না হলেও আজকাল বেশ অস্বস্তি বোধ শুরু হয়েছে। এই কয়েক মাস ভালোভাবে কাটলেও এখন বেশ খারাপ লাগা কাজ করছে ওর। আগের সেই উচ্ছল জীবনটা বড্ড মিস করছে। হুটহাট কারণে অকারণে প্রজ্জ্বলদের বাসায় চলে যাওয়া, কদিন পর পর প্রজ্জ্বলের সব অদ্ভুত সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া। পুরনো স্মৃতিগুলো সত্যি অনেক মধুর হয় যদি সেগুলোকে যত্ন করে মস্তিষ্কে সাজিয়ে রাখা হয়। রিদির আজকাল মনে হচ্ছে ওর সুস্থতার সাথে সাথে প্রজ্জ্বল ওর থেকে অনেক দূরে চলে যাচ্ছে। ইদানিং খুব কম আসে এ বাড়িতে প্রজ্জ্বল, দিনে এক আধবার। রিদির মনে এই নিয়ে প্রশ্ন এসেছে অনেকবার, সেটাকে অতটাও প্রাধান্য দেয়নি রিদিতা। কিন্তু আজকাল প্রজ্জ্বলের খুব কম কথা বলা, এবারই কম আসা রিদিকে ভাবাচ্ছে। সত্যিই কি প্রজ্জ্বল অনেক দূরে সরে যাচ্ছে রিদির থেকে? আরো কিছু প্রশ্নের উত্তর পায়নি রিদি, যে প্রশ্ন হাজারো বার করেছে সে। বাংলাদেশে অ্যাসিড অ্যাটাকের চিকিৎসা থাকা সত্ত্বেও কেন বিদেশ নেওয়া হলো রিদিকে? শুধু কি ভালো চিকিৎসার জন্য, নাকি অন্য কারণ? ছাদ থেকে দ্রুত পায়ে নিচে যাওয়ার জন্য হাঁটা দিল রিদিতা। সবকিছু বিরক্ত লাগছে। প্রজ্জ্বলের দূরে দূরে থাকা, ছোট ছোট কারণে বিদেশগামী হওয়া, এত চিন্তার মধ্যে শেষ বিকেলের সুন্দর হাওয়াটাও বেশ স্তব্ধ ঠেকেছে। স্নিগ্ধ সকাল, সবে 6টা। সূর্যের দেখা নেই এখনো বিভুর বুকে। সুপ্ত আলোয় আলোকিত ধরনী। গ্যাসের চুলোয় খিচুড়ি বসিয়ে পাশেই দক্ষতার সাথে ছুরি চালিয়ে টমেটো কুচি করছে রিদি। কাল রাতেই ভেবেছিল সকাল সকাল প্রজ্জ্বলের জন্য ভুনা খিচুড়ি আর কয়েক প্রকারের ভর্তা তৈরি করবে। সবকিছু রেডি, এখন খিচুড়িটা হয়ে গেলেই মিটে যায়। সেই কাক ভোরেই উঠে পড়েছে রিদিতা। নামাজ শেষ করেই রান্না বসিয়েছে। খিচুড়ি প্রায় হয়ে এসেছে। পেঁয়াজ কুচিগুলো একটা বাটিতে রেখে খিচুড়ির পাতিলের ঢাকনা খুলে বার কয়েক চামচ ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাস বন্ধ করে দিল রিদি। এখন সবকিছু বক্সে বন্দি করার পালা। বেশ অনেকটাই খিচুড়ি রান্না করেছে রিদি। বাসার সবার জন্য রেখে বাকি খাবারগুলো বক্সে দক্ষ হাতে সাজিয়ে গুছিয়ে নিল সে। কাজ শেষ হতেই বড় করে দুটো নিঃশ্বাস ফেলল। কোমরে পেঁচানো ওড়নার আঁচল খুলে ঘর্মাক্ত মুখটা মুছে নিল আলতো করে। এখনো নিচে রেডি হওয়ার পালা। বাটিগুলো টেবিলে সাজিয়ে রেখে রিদি পেছন ফিরতেই হক চুকিয়ে গেল। রিদির মা কিছুটা হা হয়েই ওর দিকে তাকিয়ে আছে। অসুস্থ মেয়েকে এত সকাল সকাল রান্নাঘরে দেখলে অবাক হওয়াটা স্বাভাবিক। আম্মু, তুমি ভয় পাইয়ে দিয়েছিলে। উফ, এইভাবে পেছনে দাঁড়িয়েছিলে কেন? রিদির মা প্রত্যুত্তর করলেন না। নিজের স্বাভাবিক ভঙ্গিতে এসে পাল্টা প্রশ্ন করলেন, এত সকাল সকাল রান্নাঘরে না গেলে হতো না? বাবা উঠে পড়েছে আম্মু, ডেকে নাও বাবাকে। খিচুড়ি করেছি, গরম গরম খেয়ে নাও তো চটপট। খুশির জোয়ারে খেলে গেল রিদিতার মায়ের ঠোঁটে।
মেয়ে এতগুলো মাস পর আবারও স্বাভাবিক জীবনে ফিরেছে, এর থেকে আর বড় খুশির জিনিস কি হতে পারে? এত চড়াই উতরাইয়ের মধ্যে এতগুলো দিন চলে গেল। মেয়েটা যখন আগের জীবনে ফিরতে চাইছে তখন ফিরুক। হৃদিতার মা হাসলেন, উচ্ছল কণ্ঠে বললেন, খাবারগুলো তাহলে তোর ড্রাইভার কাকুকে দিয়ে ও বাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। হৃদিতা ভুরু কুঁচকে নিল, তড়িৎ গতিতে বলল, না আম্মু, ও বাড়িতে আমি নিজে যাব আজ। মেয়ের কথা শুনে আঁতকে উঠলেন হৃদিতার মা। গত 7 মাসে বাড়ির বাহিরে পা রাখেনি হৃদিতা। প্রজ্জ্বল আর বাড়ির কেউ চায়নি হৃদিতা বাহিরে যাক। ও নিজেও এতদিন ঘর কুনো হয়েছিল। হৃদিতা বাহিরে বেরোনো হয়তো নিরাপদ, আবার নিরাপদও নয়। সমাজের কাছে মেয়ে এখনো নিরাপদ নয়। তবে একটা কিন্তু থেকেই যায়, কেউ যদি কটু কথা শুনিয়ে দেয় তখন কি মেয়েটা সহ্য করতে পারবে? কি ভাবছো আম্মু আমাকে নিয়ে? লোকে কি বলবে তা নিয়ে ভেবো না আম্মু। তোমার মেয়ে কথার প্রেক্ষিতে যুক্তিযুক্ত উত্তর দিতে জানে। নিজের ইচ্ছায় এতদিন ঘর বন্দি ছিলাম, সমাজের ভয় নয়। কাউকে ভয় পেয়ে আটকে থাকার হলে এতদিন মরে যেতাম হয়তো। পৃথিবীটা আমারও অধিকার আছে নিজ ইচ্ছায় চলাফেরা করার। ভেবো না আম্মু। আব্বুকে উঠিয়ে খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। আমি রেডি হয়ে নেই। না, আজ না হয় সবাইকে সারপ্রাইজ করে দিলাম। তোমার মতো প্রজ্জ্বল ভাইয়াও নিশ্চয়ই চান আমি স্বাভাবিক জীবনে ফিরে আসি। তাহলে জানানোর কি প্রয়োজন? থাক আম্মু, কিসব প্রশ্ন করছো বলো তো? দেরি হয়ে যাচ্ছে আমার। কথা শেষ করে নিচের ঘরের দিকে দ্রুত পা বাড়ালো হৃদিতা। ওর পিছনে ঠাই দাঁড়িয়ে থাকলো ওর মা। মেয়ে চলে যেতেই শাড়ির আঁচলে চোখের পানিটুকু খুব সন্তর্পণে মুছে নিলেন তিনি। মেয়েটা অনেক শক্ত মনের, প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজে সেটা বুঝিয়ে দেয়। 2 ভুরুর মাঝ বরাবর কালো রঙের ছোট্ট টিপটা বসিয়ে নিয়ে সাজের অনুষঙ্গ শেষ করলো হৃদিতা। কালো বেল্টের হাত ঘড়িতে চোখ বুলিয়েই চোখগুলো বড় বড় করে নিল। ইস, অনেকটা দেরি হয়ে গেল। কোমর চড়ানো ছেড়ে রাখা চুলের গোছার কিছুটা সামনে এনে আয়নায় নিচের প্রতিবিম্বকে চোখ বুলিয়ে ফোনটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো হৃদিতা। মেয়ের হাতের ভুনা খিচুড়ি তৃপ্তি সহকারে খেয়ে সবে খবরের কাগজটা হাতে নিয়েছেন ওসমান সাহেব। ড্রয়িং রুমে কাচের চুরির তীব্র রিনিঝিনি শব্দ কর্ণকুহরে পৌঁছতেই বিরক্তি নিয়ে খবরের কাগজ থেকে চোখ সরিয়ে নিলেন তিনি। শব্দের উৎপত্তি ধরে সামনে তাকাতেই সব বিরক্তি কেটে গেল নিমেষেই। মেয়ের হাস্যোজ্জ্বল মুখটা দেখেই হাজারো সন্তুষ্টিতে ভরে উঠল ওসমান সাহেবের মন। বসে থেকেই মেয়ের দিকে ভালো করে চোখ বলিয়ে নিলেন তিনি। হৃদির পরনে অ্যাশ রঙের উপর কালো রঙের সুতোর কাজ করা একটি সুতির শাড়ি বেশ মানিয়েছে। সব থেকে বেশি মানিয়েছে হৃদির ঠোঁটে টেনে রাখা প্রাণবন্ত হাসিটা। উচ্ছল স্বভাবের মেয়েটাকে আবারও চোখের সামনে দেখতে পেয়ে কথার খেই হারিয়ে ফেললেন তিনি। কিছুটা স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। বাবা, কেমন লাগছে আমাকে? তোমার মায়ের মতো? দিদুনের গায়ের রংটা মনে হয় আমার থেকে একটু চাপা। আমি বেশি সুন্দর, তাই না বাবা? মেয়ের প্রশ্নে প্রত্যুত্তর করলেন না ওসমান সাহেব। ধীর পায়ে হৃদির সামনে এসে দাঁড়ালেন। অতিরিক্ত খুশিতে চোখ জোড়া জ্বালা করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। মেয়ের চোখ থেকে সামান্য কাজল মধ্যমা আঙ্গুলের ডগায় নিয়ে মেয়ের কানে লাগিয়ে দিলেন ওসমান সাহেব। কান্না আটকাতে রসিকতা করে বললেন, আমার মা তবুও কিন্তু বেশি সুন্দরী। ফিক করে হেসে উঠল হৃদিতা। মেয়ের হাসি দেখে ওসমান সাহেবও হেসে দিলেন। মেয়ের মাথায় আলতো হাত বুলিয়ে বললেন, সাবধানে যাস মা, বাসার গাড়িতে যাবি কিন্তু, ঠিক আছে? ওকে মাই ডিয়ার বাবা। বাবা মেয়ের কথোপকথনের পালা শেষ হতেই ডাইনিং থেকে খাবারের ব্যাগগুলো হাতে নিয়ে প্রজ্জ্বলদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল হৃদিতা। কাকের কর্কশ কণ্ঠের আওয়াজটাও আজ বেশ লাগছে হৃদির কাছে। মাহির দেখা দিয়েছে গগনে। ব্যস্ত শহরে যান্ত্রিক মেশিনগুলোর চলাচল ব্যস্তভাবেই চলছে। কান ঝালাফালা করে দেওয়া হুইসেলের শব্দটাও আজ বেশ মধুর। জানালায় মুখ বাড়িয়ে ধুলোবালি জড়ানো রাস্তার পরিবেশটা উপলব্ধি করছে হৃদিতা। অনেকদিন পর
সাতটা মাস পর এই ব্যস্ত শহরের মুখোমুখি হয়েছে সে। সবকিছুই আগের মতোই আছে, তবু মনে হচ্ছে একটু বেশি সুন্দর হয়েছে এই শহরটা। হয়তো রিদির এতদিন ঘরবন্দি থাকার জন্য মন প্রাণ উজাড় করে শহরের আকাশ বাতাসে মুগ্ধ শরীর ছেড়ে দিয়েছে রিদিতা। শহরটাকে আজ বেশি আপন আপন লাগছে। এত প্রশান্তির মধ্যে একটা তিল পরিমাণ কষ্ট তো থেকেই গেছে। প্রজ্জ্বল নামটা রিদির প্রতিটা হৃদস্পন্দনে মিশে গেছে। মস্তিষ্কের নিউরনগুলো সারাক্ষণ ওর কথা ভাবতে থাকে। অথচ প্রজ্জ্বলের এখনকার এই হেলাফেলা স্বভাব কিছুতেই মেনে নিতে পারছে না রিদি। গত 2 মাস রিদিকে প্রচন্ড রকমের ইগনোর করেছে প্রজ্জ্বল। রিদি বুঝতে পেরেছে, কিন্তু কিছু বলেনি। ভেবে নিয়েছে হয়তো প্রজ্জ্বল ব্যস্ত, একটু বেশি ব্যস্ত মনে হয়। রিদিদের বাড়িতে খুব প্রয়োজন ছাড়া আজকাল আর যায় না প্রজ্জ্বল। রিদি কেমন আছে, নতুন বই লাগবে কিনা, এসব ছাড়া ফোনেও আজকাল কথা হয় না বেশি, কখনো 2 মিনিট তো কখনো কয়েক সেকেন্ড। যার সাথে রাতের পর রাত কথা বলে কাটিয়েছে সে ছেলেটার হঠাৎ এত দূরত্ব রেখে চলা কি মেনে নেওয়া সম্ভব? আজ যখন বাবা কানে কাজল লাগিয়ে দিচ্ছিল তখন আতকে উঠেছিল রিদিতা। প্রজ্জ্বল ঠিক এই কাজটাই করে। 2 মানুষের মধ্যে কত মিল। প্রজ্জ্বলকে প্রচুর পরিমাণে আজকাল মিস করে রিদিতা, যে মিস করার সুযোগটা আগে প্রজ্জ্বল দিত না ওকে। সব সময় কোনো না কোনো কারণে ব্যস্ত রাখত রিদিকে। নিজের কথার ভাঁজে ফেলে আগের মতো আর রিদিকে লজ্জায় ফেলে না প্রজ্জ্বল। ওর মুচকি হাসিতেও খুশি হয় না। এক ধ্যানে মগ্ন দৃষ্টিতে আর তাকিয়ে থাকে না। রিদি অ্যাসিড অ্যাটাকের শিকার বলে প্রজ্জ্বল দূরে দূরে থাকছে তা কিন্তু নয়। রিদিতা সেটাও জানে, কারণ রিদি যখন অতিরিক্ত অসুস্থ ছিল তখন এই ছেলেটাই সারাদিন ওর কাছে পড়ে থাকতো। কারণে অকারণে ফোন লেগে থাকতো ঘন্টার পর ঘন্টা। এখন তো রিদিতা সুস্থ, বলতে গেলে পুরোপুরি সুস্থ। তাহলে কিসের এত দূরত্ব, কেন করছে এমন প্রজ্জ্বল? আজ সবকিছুর উত্তর নিতেই যাচ্ছে রিদি। ঢাল তলোয়ার সব রেডি করে নিয়েই যাচ্ছে সে। আজ প্রত্যেকটা সেকেন্ড অ্যাভয়েড করার প্রতিশোধ নেবে সে। উদ্দেশ্য তো তাই। অতিরিক্ত কলিং বেলের আওয়াজে ডাইনিংয়ে বসে থাকা প্রজ্জ্বল খুব বিরক্ত হলো। সবে ব্রেকফাস্ট করতে বসেছে সে, 1 মিনিট অপেক্ষা করেও কিছু হলো না। কলিং বেল বেজেই যাচ্ছে তো যাচ্ছে। প্রজ্জ্বল ভেবেছিল কেউ হয়তো খুলে দেবে। নিপা, সোফিয়া সবাই বাড়িতে, দরজা কেউ খুলছে না কেন? রেগে গেল প্রজ্জ্বল, বিরক্তি নিয়ে চেঁচিয়ে উঠল, কেউ কি শুনতে পাচ্ছ না বেলের আওয়াজ? খুলে দিচ্ছ না কেন দরজা? প্রজ্জ্বল শক্ত করে রাখা মুষ্টিমেয় হাতটা দিয়ে টেবিলে একটা পাঞ্চ মারল। রাগে পা দিয়ে চেয়ার সরিয়ে দরজা খুলে দেওয়ার জন্য উদ্যত হলো। দ্রুত পায়ে দরজার কাছে এসে দরজা খুলে দিতেই ক্লান্ত চোখজোড়া কিছুক্ষণ স্থির হয়ে থাকলো। দরজার ওপারে দাঁড়ালো মানুষটার উপর। স্থির দৃষ্টি অনেক সময় না বলা কথাগুলো বলে দেয়। দরজার ওপারে রিদিতার ওপর প্রজ্জ্বলের অবাধ্য দৃষ্টি ঘুরপাক খেয়ে চলছে প্রায় অনেকটা সময়। প্রেয়সীর পরনে ভারী সুতির শাড়ি, চোখে ছোঁয়ানো কাজলের হালকা প্রলেপ, মৃদুলা আদলের খোলা চুল, হাতের কবজি ডুবানো কাচের চুড়ি, সব মিলিয়ে মুগ্ধতার ঘোর তো লাগবেই প্রেমিক পুরুষের। নেশাক্ত ভয়ঙ্কর চাহনি আটকে তো থাকবেই বেশ সময় ধরে। আপনি সরে দাঁড়ালে আমি একটু ভেতরে যেতাম প্রজ্জ্বল ভাই, নাকি দরজা থেকেই বিদায় করার পায়তারা খুঁজছেন? আমি কিন্তু এত সহজে যাচ্ছি না আজ। চকিত হলো প্রজ্জ্বল। রিদিতার আড়ষ্টতা বুঝতে অসুবিধে কিছু হলো না। কাবু করা নেশাতুর চাহনি যে রিদিকে লজ্জায় ফেলেছে তা বোধগম্য। দরজা ছেড়ে একটু দূরে দাঁড়ালো প্রজ্জ্বল। ঢোকার রাস্তা খুঁজে পেতেই গটগট করে ঘরে ঢুকলো রিদিতা। টেবিলে খাবারের ব্যাগগুলো রেখে হাঁক ছাড়ল ফুপি ফুপি বলে। বহু প্রতীক্ষিত কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই রান্নাঘর থেকে ছুটে এলেন সুফিয়া আনাম। পিছু পিছু নিপাও এলো। ছলছল চোখে রিদিতার উপর দৃষ্টি রাখলেন সুফিয়া। পা চোরা কাঁপছে, তবু বিপত্তি বুঝতে না দিয়ে মৃদু পায়ে তিনি এগিয়ে গিয়ে দাঁড়ালেন রিদির সামনে। কয়েক মুহূর্ত দৃষ্টি আটকে রাখার আপ্রাণ চেষ্টার পর সুফিয়া শক্ত হাতে জড়িয়ে নিলেন রিদিতাকে। চোখে মুখে কপালে অধর ছুঁয়ে মমতার আবেশে ভরিয়ে দিলেন। আবেগ ধরে রাখতে না পেরে নিপাও এসে জড়িয়ে ধরল রিদিকে।
খুশির মুহূর্তগুলো হয়তো এমনই হয়। মনে হয় না খুশির জন্য অনুপদ সুন্দর কোনো জিনিসের প্রয়োজন হয়। যার মনে ভালোবাসা আছে তার কাছে ছোট খুশিগুলো বড় কিছু মনে হয়, বড় কোনো উপহার। দরজাতে শরীর ঠেকিয়ে এতক্ষণ প্রজ্জ্বল দেখছিল সবটা। তপ্ত শ্বাস ফেলে দরজা লাগিয়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল সে। যদিও বা অবাধ্য মন থেকে যেতে বলেছে ড্রয়িং রুমে, অবাধ্য চোখ চাইছে হৃদির দিকে তাকিয়ে থাকতে, সমস্ত শরীর মস্তিষ্ক হৃদির কাছে পড়ে থাকতে চাইছে, কিন্তু না, তা যে আর হবার নয়। হৃদির কাছের থেকে দূরে যেতে হবে। হয়তো হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যাবে সারা জীবনের জন্য, তবুও সরে যেতে হবে চিরতরে। নিজের ঘরের দরজা ভিজিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো প্রজ্জ্বল। রেলিংয়ে হাত ঠেকিয়ে তাকিয়ে রইল আকাশ পানে। নীল নীলিমার তো অজানা নয় কোনো কিছু, সব কিছুই জানে সে। সময় পেলেই বারান্দায় দাঁড়িয়ে নিজের কষ্টগুলোর কিছু অংশ প্রকাশ করে প্রজ্জ্বল। হয়তো তখন শুনেছে ওই নীলিমা, শুনছে প্রজ্জ্বলের বারান্দায় লাগানো গোলাপ গাছের ছোট চারাগুলো, ইট পাথরের বাঁধানো ঘরের দেওয়ালগুলো বাদ পড়েনি হয়তো। ঘরে বিদ্যমান সব কিছুই এখন প্রজ্জ্বলের কষ্টের সাক্ষী। হয়তো তাদের বলার ক্ষমতা থাকলে বলে দিত, চিৎকার করে সবাইকে জানিয়ে দিত প্রজ্জ্বল কতটা কষ্টে আছে। কি হয়েছে আপনার? প্রজ্জ্বল পিছে ঘুরল না। ও জানতো রিদিতা আসবে এ ঘরে, তাই দরজাও আটকায়নি। প্রজ্জ্বল কিছু বলছে না দেখে মেজাজ খারাপ হয়ে গেল রিদির। সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে এবার। রিদি দ্রুত এগিয়ে কার্নিশে রাখা প্রজ্জ্বলের দুহাতের মাঝে নিচু হয়ে ঢুকে পড়ল। নিজের দুহাতে প্রজ্জ্বলের হাত দুটো চেপে ধরল, যেন প্রজ্জ্বল হাত সরাতে না পারে। প্রজ্জ্বল ঠোঁট এলিয়ে হাসল, তাচ্ছিল্যের স্বরে বলল, তোর কি মনে হয় রিদি, তোর এই ছোট হাতের বাঁধন আমায় আটকে রাখতে পারবে? আমি চাইলে যে কোনো মুহূর্তে হাত ছাড়িয়ে নিতে পারবো। আতকে উঠল রিদিতা। প্রজ্জ্বল কি শুধু ওর হাত ধরার জন্য বলেছে, নাকি অন্য কোনো কিছু বুঝিয়েছে? অস্থির হয়ে উঠল রিদি। রাগে চোখ জোড়া চলচল করছে। কতগুলো মাস পর এবারই এসেছে সে, আর প্রজ্জ্বল এমন ভাবে কথা বলছে। চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল রিদি। চেহারায় গম্ভীরতা এনে বলল, হাতের বাঁধন তো কবেই আলগা করে দিয়েছেন। আমার ছোট্ট হাত জোড়ার বাঁধন আলগা করে ক্রমশ দূরে চলে যাচ্ছেন। কি ভেবেছেন আমি কিছু বুঝতে পারি না? আমি বোকা? আমি সব বুঝি। অন্য কাউকে মনে ধরেছে, তাই না? রিদির প্রশ্নের উত্তর দিল না প্রজ্জ্বল। আবারও বিনা শব্দে হাসল সে। রিদির ধরে রাখা হাতের বাঁধন কিছুটা জোর করেই ছাড়িয়ে নিল। বারান্দা থেকে চলে যেতে নিতেই বাদ সাধল রিদিতা। হঠাৎই রণচণ্ডী রূপে এসে গেল সে। দুহাতে প্রজ্জ্বলের শার্টের কলার চেপে ধরল। অশ্রুসিক্ত আখিতে তাকিয়ে তপ্ত কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? আমাকে বললে কি হয়? এমন করছেন কেন আপনি? কষ্ট হয় না একটুও? আমার অনেক কষ্ট হয় জানেন, মরে যেতে ইচ্ছে করে। আপনার সাহারায় আবারও পৃথিবীর সম্মুখীন হয়েছি আমি। আপনি এইভাবে হঠাৎ ছেড়ে দিতে পারেন না আমায়। আপনি না বলেন আমি আপনার অর্ধাঙ্গিনী, তাহলে আজ এমন করছেন কেন? আপনিই তো বললেন আপনি কোনো দিন ছেড়ে যাবেন না আমায়। এমন কেন মনে হচ্ছে আপনি আমায় দূরে সরিয়ে দিচ্ছেন? অন্য কাকে ভালো লেগেছে শুনি? প্রজ্জ্বল আবারও ছাড়িয়ে নিল রিদির হাত, তবে একেবারে ছেড়ে দিল না। হাতের মুঠোয় বন্দি করে নিল রিদির হাত জোড়া। বলল, তোর মাথায় এসব ফালতু কথা আসে কিভাবে? ঘরে বসে বসে সিনেমা গিলছিস সারাক্ষণ, তাই না? জীবনটা সিনেমা নয়। ফালতু কথা বাদ দে, আর এত ফ্যাস ফ্যাস করে কাঁদতে হবে না। আমি বুঝি তোর সব ঢং ঢাং। কি করতে হবে চটপট বলে ফেল। অফিস যেতে হবে আমায়, আরো কিছু কাজ আছে। রিদিতা হাসলো দাঁত বের করে। ভাবলো আগের প্রজ্জ্বল ফিরে এসেছে। মুহূর্তেই হাজারো খুশি দেখা দিল। উৎফুল্লতা নিয়ে বলল, আপাতত খিচুড়ি রান্না করেছি, সেগুলো খাবেন। তারপর আমাকে নিয়ে ঘুরতে যাবেন, নয়তো আপনার পিছু পিছু অফিসে চলে যাব। বউকে সময় দেন না বলে অভিযোগ দেব অফিসের কর্মরত সবাইকে। প্রজ্জ্বল কিছু বলল না, তবে এক হাত ছাড়িয়ে ফোন বের করে কাউকে ফোন দিল। ওপাশ থেকে কেউ ফোন তুলতেই বলল, সামনে নিয়েন সবকিছু, আমি আজ আসছি না। এইটুকুই।
এটুকু শুনেই আরো খুশি হলো রিদিতা। প্রজ্জ্বলের সারাটা দিন আজ ওর, শুধুই ওর। অতিরিক্ত খুশিতে আত্মহারা হয়ে একটা অদ্ভুত কাজ করে বসল সে। পা উঁচিয়ে প্রজ্জ্বলের গালে চুমু দিল, গভীর এক চুমু। তারপরেই হাত ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে গেল সেখান থেকে। ঘরের চৌকাঠ না পেরোতে আবারও থেমে গেল। পিছে না ঘুরেই লজ্জাসিক্ত কণ্ঠে বলল, খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, শীঘ্রই আসুন। প্রজ্জ্বল চিন্তায় পড়ে গেল। এই মেয়েকে কিছুতেই কিছু বুঝিয়ে ওঠাতে পারছে না সে। ধীরে ধীরে আরো মায়ায় মুগ্ধতায় জড়িয়ে দিচ্ছে ওকে। কি হবে পরবর্তীতে? এভাবে চলতে থাকলে প্রজ্জ্বল কিছুতেই ওর থেকে আলাদা করতে পারবে না রিদিকে। অনেকটা বেলা হয়েছে, সকাল 11টা। প্রভাকরের তীব্র উত্তপ্ততা ছড়িয়ে পড়েছে সারা শহরে। সকাল থেকেই কেমন একটা ভ্যাপসানো গরম শুরু হয়েছে। ফ্যানের বাতাস গায়ে লাগছে না একদমই। খাওয়ার পর সোফিয়া আনাম গল্প জুড়ে দিয়েছেন রিদির সাথে। সে কি গল্প! কতদিনের জমানো কথা যেন পড়েছিল বহুকাল যাবৎ। প্রজ্জ্বল বিরক্ত হয়ে রিদিকে ডেকেছিল কয়েকবার, কিন্তু রিদি যায়নি। সুফিয়া আনাম বলে দিয়েছেন রিদি তো থাকছেই আজ। তাছাড়া যা রোদ বাহিরে, বিকেলে ঘুরতে বেরোনো যাবে না হয়। প্রজ্জ্বল আর কিছু বলেনি, ঘরে গিয়ে শুয়ে পড়েছে। শুধু শুধু দিনটা নষ্ট হলো। অফিস যেতেও পারল না আজ আর। একবার অবশ্য বলেছিল অফিস গিয়ে 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে, কিন্তু না, সুফিয়া আনাম আর যেতে দিলেন না। রিদি এসেছে কত দিন পর। আজ এক মুহূর্তের জন্য ও বাহিরে যাওয়ার দরকার নেই। এখন বিকেল 4টে বাজতে চলল, অথচ প্রজ্জ্বলের ঘুম এখনো ভাঙেনি। রিদিতা 2বার এসে ডেকে গেছে, কিন্তু প্রজ্জ্বলের হেলদোল নেই। সে ঘুমে কাদা। কতদিন পর এক শান্তির ঘুম ঘুমিয়েছে সে। প্রেয়সীর আগমনে চোখে নেমেছে রাজ্যের ঘুম। নির্ঘুম আঁখি, ক্লান্ত শরীর আজ আর বাঁধ মানেনি, নিমিয়ে গেছে একেবারে। আপনি এখনো ওঠেননি? বিকেল কিন্তু গড়িয়েছে অনেকক্ষণ। ধীর পায়ে এসে প্রজ্জ্বলের পাশে বেডে বসল রিদিতা। প্রজ্জ্বল এতটা গভীর ঘুমিয়েছে রিদির উপস্থিতি ও বুঝতে পারেনি। রিদি মাথা নিচু করে মৃদু স্বরে প্রজ্জ্বলকে কয়েকবার ডাকল। প্রজ্জ্বলের তবুও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। রিদিতা কি করবে ভেবে না পেয়ে কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দিল প্রজ্জ্বলের দিকে। পিঠের কাছাকাছি হাত এনেও সরিয়ে নিল তৎক্ষণাৎ। কেমন যেন লজ্জা লাগছে প্রজ্জ্বলের উদম শরীর, আর লজ্জা লাগছে ওর। বহু কষ্টে হাত বাড়িয়ে প্রজ্জ্বলের বাহু স্পর্শ করল রিদি। হালকা করে ঝাঁকিয়ে ডাক দিল, উঠুন প্রজ্জ্বল ভাই, উঠে পড়ুন, শুনছেন? আর ডাকতে হলো না রিদিকে। আড়ামোড়া ভেঙে তড়িঘড়ি উঠে পড়ল প্রজ্জ্বল। কখন চোখ লেগে এসেছিল বুঝতে পারেনি সে নিজেও। হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে শার্টটা নিয়ে পরে ফেললো তাড়াতাড়ি। মোবাইলে টাইম দেখে চোখ ছানা বড়া। ওমা 4টে বাজে। বেড থেকে নেমে বারান্দা থেকে টাওয়েল নিয়ে ফ্রেশ হতে গেল সে। যাওয়ার আগে রিদির উদ্দেশ্যে বলল, রেডি হয়ে নে, আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। নিপাকেও রেডি হতে বলিস। টাওয়েলে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো প্রজ্জ্বল। এসেই চোখ পড়ল মিররের সামনে দাঁড়ানো রিদির উপর। চুলগুলোকে হাত খোপা করার আপ্রাণ চেষ্টা করছে সে। পিঠের উপর চুলগুলো না থাকায় বেরিয়ে পড়েছে খালি পিঠের অনেকটা অংশ। অনিচ্ছা সত্ত্বেও প্রজ্জ্বলের পুরুষালী মন সেদিকে আটকে রইল। হঠাৎই কি করছে এটা মনে হতেই শুকনো ঢোক গিলে নিজেকে সংযত করল প্রজ্জ্বল। দ্রুত গতিতে এগিয়ে রিদির হাত থেকে চুল ছাড়িয়ে নিয়ে আবারও পিঠময় ছড়িয়ে দিল। এত চেষ্টার পর খোপা করতে পেরেছিল রিদি। সবে হাতটা সরিয়ে নেবে তখনই আবারও কেউ খোপা ছাড়িয়ে দেওয়াতে বিরক্ত নিয়ে পিছে ঘুরল সে। কিন্তু সামনে প্রজ্জ্বলকে দেখে থেমে গেল। আমতা আমতা করে বলল, গরম লাগছিল অনেক। তুই আর চুল বাঁধলে কোথাও যাচ্ছি না আমি। চুল খোলা থাক, নয়তো একটা মাইরও মাটিতে পড়বে না। চাঁদ শূন্যে নিখুশ কালো সন্ধ্যা। দিনের পরিসমাপ্তি ঘটেছে অনেকটা সময় আগে। সারা দিনটা আজ ভ্যাপসা গরমে ধরিত্রীর মানুষজনের নাজেহাল অবস্থা। গাছের পাতায় ঢেউ খেলানো বাতাসের ছিটে ফোটা নেই আজ। সবকিছু যেন ভানুর আয়ত্তে। মেঘ মেঘ করেছে আকাশ, তবুও বৃষ্টি নামছে না।
দক্ষ হাতে ড্রাইভ করছিল প্রজ্জ্বল, পাশে ফ্রন্ট সিটে বসেছে রিদিতা। সারাটা বিকেল ঘোরাঘুরি করেছে আজ তারা। শহর থেকে প্রায় অনেকটা দূরেই গিয়েছিল, গাঢ় সবুজের সমারোহ পেরিয়ে আরো অনেকটা দূরে। এত গরমের মধ্যেও কেমন একটা প্রশান্তি ছিল আজ সারাদিন। এখন বাসায় পথে রওনা দিয়েছে ওরা। তবে এখন বেশ গরম লাগছে রিদির। গাড়িতে জ্বালানো হালকা আলোয় কপালে নাকে লেগে থাকা ঘাম স্পষ্ট হয়ে উঠেছে। গাড়িতে লাগানো এয়ার কন্ডিশনের কৃত্রিম শিথিলতাতেও ঘেমে নিয়ে বিধ্বস্ত অবস্থা। সহ্যের সীমা অতিক্রম হতেই তিরিক্ষে মেজাজে বলল রিদি, জানালাগুলো খুলে দিন তো, অসহ্য লাগছে। গাড়ি থামিয়ে নিল প্রজ্জ্বল। হঠাৎ গাড়ি থামিয়ে নেওয়াতে রিদিও কিছুটা সামনে ঝুঁকে এলো। মাথায় বাড়ি খাওয়ার আগেই প্রজ্জ্বল হাত দিয়ে কোনো রকম সামলে নিল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, কতবার বললাম সিট বেল্টটা বেঁধে নিতে, গায়ে কথা লাগে না বেয়াদব। আমাকে একদম বকবেন না বলে দিলাম। গাড়ি থামালেন কেন হঠাৎ? সিটবেল্ট বাঁধার সাথে জানালা খোলার সম্পর্ক কি? রিদির অদ্ভুত কথাবার্তায় রেগে গেল প্রজ্জ্বল। দ্রুত হাতে রিদির উপর ঝুঁকে সিট বেল্টটা বেঁধে দিল। সোজা হয়ে বসে রিদির মাথায় আলতো করে গাঁটটা মেরে বলল, একটু বেশি বুঝিস তুই। এখনই একটা অঘটন ঘটে যেত ডাফার। বিড়বিড়িয়ে প্রজ্জ্বলকে কয়েকটা কথা শুনিয়ে দিল রিদিতা। দুহাত ভাঁজ করে জানালা দিয়ে বাহিরে তাকালো। প্রজ্জ্বল সেদিকে ধ্যান দিল না। দুদিকের জানালা খুলে দিয়ে স্টিয়ারিং এ হাত রেখে চিন্তিত গলায় বলল, শরীর খারাপ লাগছে তোর? নাক ফুলিয়ে ঘাড় বাঁকিয়ে প্রজ্জ্বলের দিকে তাকালো রিদিতা। খিটখিটে মেজাজ নিয়ে বলল, গরম লাগলেও সেটাকে অসুস্থতা মনে করেন আপনি, খুদাই। ঠোঁট বাঁকিয়ে আবারও জানালা দিয়ে বাইরে তাকালো রিদিতা। প্রজ্জ্বল হাসল। আবহাওয়া গরম, তবুও আর একটু বিরক্ত করতে বলল, অর্ধেক কথা বললে তো বোঝার কোনো উপায় নেই। আমি অর্ধেক কথা বলি? প্রজ্জ্বল গাড়ি স্টার্ট করে ঠোঁট এলিয়ে বলল, সব সময়। শান্ত বলাকা বাঁধানো মেঘমালয়ে ঘনীভূত কালো রং দেখা দিয়েছে। বৃষ্টি আসবে আসবে করছে। মাঝে মাঝে গুরুম গুরুম আওয়াজ করে বর্ষণ ধরিণীকে জানান দিচ্ছে তার আগমন। সারাদিনের উত্তপ্ত পৃথিবীতে নেমেছে মৃদু বাতাস। গাছের পাতায় পাতায় ঢেউ খেলছে অবিরাম। বাধাহীন রাস্তায় গাড়ি চালিয়ে নিচ্ছে প্রজ্জ্বল। অশান্ত আখি যুগল বাধা স্পর্শতেও বারবার উকিঝুঁকি দিচ্ছে পাশে বসা প্রেয়সীর উপর। চোখ বন্ধ করে প্রকৃতির মাদকতা অনুভব করছে রিদিতা। অশান্ত মন খুব করে চাইছে আজ বৃষ্টি নামুক, আর সেটা খুব শীঘ্রই। বর্ষণ আসুক, ভারী বর্ষণ। মন খারাপ করে থাকা প্রেমিক পুরুষের ভয়ঙ্কর কার্যকলাপ আবারও ফিরিয়ে দিক সে। শীতল করে দিক শক্ত কঠোর মনটা। আকুল আকাঙ্ক্ষা ধরে রাখা প্রেমিকার মনের কথা আজ শুনল প্রকৃতি। অঝোর ধারায় বৃষ্টি নামলো ধরণীতে। ঠান্ডা পানির ঝাপটা চোখে মুখে লাগতেই চোখ মেলে খুশিতে আত্মহারা হয়ে উঠল রিদিতা। ঘাড় ঘুরিয়ে প্রজ্জ্বলকে কিছু বলতে নেওয়ার আগেই দেখল জানালা তুলে দিল প্রজ্জ্বল। ঢাবা খেয়ে গেল রিদিতা। চোখ মুখ কুঁচকে নিল। তাহলে কি প্রজ্জ্বল বৃষ্টিতে ভিজতে দিবে না? তবুও একটা শুকনো ঢোক গিলে এক ফালি সাহস জুগিয়ে আকুতি ভরা কণ্ঠে বলল, প্রজ্জ্বল ভাই, গাড়ি থামান। প্রজ্জ্বল কিছুটা আজ করতে পারল বই কি। রিদির দিকে না তাকিয়েই বলল, যা ভেবেছিস তা সম্ভব না, চুপচাপ বসে থাক। ঠোঁট উল্টে নিল রিদি। চোখ ছোট ছোট করে কাদার আদলে বলল, একটুখানি ভিজবো প্রজ্জ্বল ভাই, শুধু একটুখানি, নামিয়ে দিন না। তোকে চড়না বসালে তুই থামবি না, তাই না? রিদিতা চমকে উঠল প্রজ্জ্বলের ধমকিতে, তবে সরে গেল না। আরো কিছুটা এগিয়ে বসে কিছুক্ষণ চুপচাপ থাকলো। মিনিট পাঁচেক যেতে না যেতেই প্রজ্জ্বলের বাহুর শার্ট খামচে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, একটুখানি প্লিজ, শুধু 5 মিনিট। তবুও নরম হলো না প্রজ্জ্বলের মন। সে রিদির কথায় পাত্তা না দিয়ে এক মনে নির্দিষ্ট গতিতে গাড়ি ছোটাতে লাগলো। এদিকে নাচুর বান্দা রিদিতা। সে ভিজবে মানে ভিজবেই। একাধারে প্রজ্জ্বলের শার্ট খামচে আকুতি করে চলেছে সে। প্রজ্জ্বলের বেহাল দশা। না
পারছে গাড়ি থামাতে, না পারছে হৃদিকে দুটো চর বসিয়ে চুপ করিয়ে রাখতে। কিন্তু এভাবে চলতে থাকলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যে কোনো মুহূর্তে। বৃষ্টিবিলাসী প্রজ্জ্বলের আজ এই ভারী বর্ষণের উপর রাগ হলো। এক বাতে বৃতৃষ্ণা নিয়ে গাড়ি থামালো প্রজ্জ্বল। গাড়ি থেমে যেতেই দাঁত কেলিয়ে হাসল হৃদি। যাক, প্রজ্জ্বলকে রাজি করাতে পেরেছে শেষ পর্যন্ত। দরজা ভেতর থেকে লক করা ছিল, বিধায় দরজা খুলে তড়িঘড়ি নেমে পড়ল হৃদিতা। প্রজ্জ্বল কাট কাট গলায় জানিয়ে দিল, শুধু 5 মিনিট। প্রজ্জ্বলের কথায় পাত্তা দিল না হৃদি। ছুটে চলে গেল অনেকটা। ঝমঝমিয়ে নামা বর্ষণের ছাপটা শরীর ছুতেই কেঁপে উঠল সে। শাড়ি মেলে রাখা আঁচল কাঁধে তুলে নিয়ে মত্ত হলো বৃষ্টি বিলাসিতায়। কিছুটা এগিয়ে হাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়ল মাঝ রাস্তায়। জনশূন্য রাস্তা, কোনো চলাচল নেই তেমন এখন এই রাস্তায়। গাড়ির সামনে ঝাপসানো কাজ ভেদ করে উচ্ছলতায় ভরপুর প্রেমিকার উপর স্থির দৃষ্টি রাখল প্রেমিক পুরুষ। ভারী বর্ষণ, ঝমঝমিয়ে নামা বর্ষণে মেতেছে প্রকৃতি, ভিজছে প্রকৃতি। মৃদু বাতাসে কাঁপুনি ধরেছে গাছের পাতায়। সেই তালেই তাল মিলিয়ে বর্ষণ প্রেমী মন মাতিয়েছে সেই অঝোর ধারায়। প্রায় মিনিট 15 পেরিয়ে গেছে, এখনো একাধারে বৃষ্টিতে গা মাতিয়ে রেখেছে হৃদিতা। প্রজ্জ্বল গাড়িতে বসেই আবারও হাঁক ডাক ছাড়ল হৃদির উদ্দেশ্যে। কি জানি হৃদিতা শুনতে পেয়েছে কিনা। 5 মিনিট যাবৎ ওকে ডেকে চলেছে প্রজ্জ্বল। এর মধ্যে একটা ডাক তো কর্ণকুহরে পৌঁছিয়েছে। হয়তো হৃদিতা ইচ্ছে করেই প্রজ্জ্বলের কথা গায়ে মাখছে না। প্রজ্জ্বল আর একবার হাত ঘড়িতে চোখ বুলিয়েই বিরক্ত হলো। দাঁতে দাঁত চেপে আবারও ডাকলো হৃদিতাকে। না, এবারও কাজের কাজ কিছুই হলো না। প্রজ্জ্বল স্পষ্টভাবে বুঝতে পারল হৃদি স্বেচ্ছায় এমন করছে। গাড়ির ড্রয়ার খুলে কিছু একটা হাতড়ালো প্রজ্জ্বল। না, ছাতা নেই গাড়িতে। কাঙ্ক্ষিত জিনিস হাতে না মিলতেই মেজাজটা আরো বিগড়ে গেল। অসহ্য। বিরক্তিসূচক শব্দ তুলে গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো প্রজ্জ্বল। তাছাড়া আর উপায় কি? এই মেয়ে কিছুতেই কথা শোনায় না। এভাবে ভিজলে নির্ঘাত জ্বর বাঁধিয়ে বসবে। দ্রুত গতিতে হৃদিতার কিছুটা কাছাকাছি যেতেই থেমে গেল প্রজ্জ্বল। পা জোড়া আটকে গেল সেই খাটটায়। বৃষ্টিতে ভিজে পরনের শাড়ি শরীরে চিপকে রয়েছে। স্থির দৃষ্টির সামনে দাঁড়ানো মেয়েটির করণের উপর কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে থাকলো প্রজ্জ্বল। চোখ জোড়া আটকে রইল নারী করণের ভাঁজে ভাঁজে। অনেকটা পানির ছটা চোখে মুখে লাগতেই চকিত হলো সে। নিজের পুরুষালী মন সঙ্গত করে সামনে তাকালো। দুহাত একত্রিত করে সেখানে পানি জমিয়ে প্রজ্জ্বলের দিকে সেটা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে হৃদিতা। চোখে মুখে এক অনবত উচ্ছলতা লেগে রয়েছে। আবারও মুগ্ধ হলো প্রজ্জ্বল, তবে সেটা প্রকাশ করল না। চোখে মুখে গম্ভীরতার ধাঁচ নামিয়ে হৃদির বাঁ হাতের কবজি শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে লাগলো গাড়ির দিকে। এতক্ষণ ভেজার পর প্রজ্জ্বলকে নামাতে পেরেছে হৃদি। প্রথম উদ্দেশ্যে পূরণ করে নিয়েছে। এবার কিছুক্ষণ বর্ষণে ভেজাতে পারলেই শান্তি। কিন্তু প্রজ্জ্বল ওভাবে টেনে নিয়ে যাওয়াতে চোখ মুখ কুঁচকে নিল হৃদিতা। হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে তিরিক্ষে নিয়ে বলল, কি করছেন? কি হাতটা ছাড়ুন। দাঁড়িয়ে পড়ল প্রজ্জ্বল। ঘাড় ঘুরিয়ে কটমুটিয়ে তাকালো হৃদিতার দিকে, বলল, গায়ে হাত তুলি না বলে এই নয় যে আমি মারতে পারবো না তোকে। অনেক ভিজেছিস, এতেই শরীর খারাপ করবে। ঝটকা দিয়ে নিচের হাত ছাড়িয়ে নিল হৃদিতা। দোপা এগিয়ে তড়িঘড়ি প্রজ্জ্বলের সামনে এসে দাঁড়ালো। হঠাৎই শরীর এলিয়ে প্রজ্জ্বলের বুকে মাথা রাখলো সে। এক হাতে প্রজ্জ্বলের কোমরের শার্ট আঁকড়ে অন্য হাতে প্রজ্জ্বলের বুকে আঁকি বুকি করতে লাগলো। মিনমিনে গলায় বলল, চলুন না, ভারী বর্ষণে গা ভেজাই দুজনে একসাথে। আমার প্রেমিকের কঠোরতা ছুঁয়ে যাক না এই বর্ষণে। চলুন না। পুরোপুরি ভাবে ভিজে গেছে প্রজ্জ্বল। প্রেমিকার আবেদন ফেলবার মতো নয়, কিন্তু রাখতেও পারবে না সে। চোখজোড়া বন্ধ করে নিজের গম্ভীরতা চোখে মুখে প্রকাশ করে তুলল প্রজ্জ্বল। হৃদিকে বুক থেকে সরিয়ে ওর এক হাতের কবজি জোর করে চেপে ধরে গাড়িতে বসিয়ে দিল। হৃদিতা হাত ছাড়াতে ধস্তাধস্তি করল, কিন্তু হাত ছাড়িয়ে নিতে সক্ষম হলো না। প্রজ্জ্বলের শক্তপোক্ত হাতের বাঁধন আলগা করা এত সহজ নয়।
রিদিকে গাড়িতে বসিয়ে প্রজ্জ্বল নিচে উঠে পড়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, বাসা থেকে এসব বুদ্ধি নিয়ে বেরিয়েছিস তাই না? তোর পাকনামো বাড়াতে নিপা ইচ্ছেকৃত সাথে আসেনি আমাদের। বাসায় ফিরে আগে তারপর দেখিস। রিদি চুপ থাকলো, কিছু বলার মতো খুঁজে পেল না। বুকে দলা পাকিয়ে উঠল কষ্টগুলো। প্রেমিকের কঠোরতা আর দূর করতে পারল না। আজকের এই বর্ষণ যে বৃথা, প্রেমিকার আবেদন যে বর্ষণ রাখতে পারেনি তার মূল্য আর কতটুকু। অভিমানী চঞ্চল প্রেমিকা চায় না আর এই বর্ষণ, চলে যাক সে। ধরিত্রী থেকে বিদায় নিক এই জলধারা। পুরো রাস্তা মুখ ফুলিয়ে রেখেছিল রিদি। প্রজ্জ্বল গাড়ি থামিয়ে নিতেই ধ্যান ভাঙল তার। জানালা দিয়ে নিচের বাড়ি চোখে পড়তেই চোখ জোড়া বড় বড় করে নিল রিদিতা। এবারই কেন? আজ না প্রজ্জ্বলের বাড়িতে থাকার কথা ছিল? ঘাড় ঘুরিয়ে ছলো ছলো চোখে প্রজ্জ্বলের দিকে তাকালো ও। গলায় কান্না চেপে কোনো রকমে বলল, এখানে কেন এসেছি আমরা? আমি যাব না ও বাড়ি। না, যাবি না। রিদিতার মন খারাপ বেড়ে গেল। সবকিছু স্পষ্ট এখন। প্রজ্জ্বল চলে যেতে চাইছে ওর থেকে, কিন্তু কেন? কেন এত দূরত্ব প্রজ্জ্বলের? কেন এত অ্যাভয়েড করছে সে? রিদি ঠোঁট এলিয়ে হাসলো। প্রজ্জ্বলের স্টিয়ারিং এ রাখা হাতে হাত রাখতে নিয়েও গুটিয়ে নিল হাত জোড়া। নিচু স্বরে বলল, দূরত্ব? কেন এত দূরত্ব সেটা আমার অজানা। জানি না কোন কারণে এতটা দূরত্ব বজায় রাখছেন আপনি। চলে যেতে চাইছেন একেবারে। গাড়ি থেকে একা একাই নেমে পড়ল রিদিতা। প্রজ্জ্বল দরজা খুলে নামতে নিতেই বাধা দিল রিদিতা। আমি একাই যেতে পারবো প্রজ্জ্বল ভাই। বৃষ্টি থেমেছে, কিন্তু রিদির চোখ গড়িয়ে নেমেছে নতুন বর্ষণের ঢল। পিছন ঘুরে আর তাকালো না রিদিতা। এলোমেলো পায়ে এগিয়ে গেল বাড়ির মেইন দরজা অবধি। মনে একটা আশা বেঁধেছিল, এই বুঝি প্রজ্জ্বল ডাকবে অভিমান ভাঙাতে। রিদির উল্টোপাল্টা কথাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এই বুঝি প্রজ্জ্বল ডাকবে ওকে। না, ডাকলো না প্রজ্জ্বল। মেইন দরজার সামনে দাঁড়িয়ে এবার পিছিয়ে ঘুরল রিদিতা। ওদের বাড়ির সামনে দাঁড়ানো প্রজ্জ্বলের গাড়িটা নেই, চলে গেছে প্রজ্জ্বল। একটাবার ডাকলো না অবধি। রিদির এতটুকু কথাতেই চলে গেল প্রজ্জ্বল। দরজায় শরীর ঠেকিয়ে বসে পড়ল রিদিতা। পা জোড়া যেন আটকে রাখা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। শরীরের ভার নিতে পারছে না আর। অঝোর ধারায় কাঁদতে লাগলো রিদিতা। হাঁটুতে মাথা ঠেকিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। কেন হঠাৎ জীবনটা এত এলোমেলো হয়ে গেল? খুব কি দরকার ছিল জীবনে এমন মোড়গুলো আসার? তাহলে কি প্রিয়জনের অসুস্থতা গভীর সম্পর্ককে খারাপ করে দেয়? অন্ধকারে দাঁড়িয়ে রীতিকে দেখছিল প্রজ্জ্বল। চোখ জোড়া বন্ধ করে নিতেই গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। ছুটে যেতে ইচ্ছে করছে ওই মেয়েটার কাছে। বুকে মাথা চেপে বলতে ইচ্ছে করছে, আর কাঁদিস না পাগলি, আমি আছি তো। অনেকটা বেলা করেই ঘুম ভাঙল রিদিতার। আরামোরা ভেঙে উঠতেই মাথাটা ঝিমঝিম করে উঠল। নীলিমার লাল আভা ফোটার পরেই চোখ জোড়াই ঘুম দেখা দিয়েছিল। সারা রাত কান্নাকাটি করার ফলে এখন মাথাটা ভারী হয়ে আছে। কাল রাতে নিজেকে সামলে কোনো রকম বাড়িতে ঢুকেছে রীতি। ভেজা শরীরের জন্য কথা শুনতে হয়েছে মায়ের থেকে। সেসবে পাত্তা না দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে রিদিতা। মেয়ের উদ্ভট আচরণে হতবাক হলেও তেমন কিছু বলেনি রিদিতার মা। প্রজ্জ্বল ফোন করে কিছু একটা বুঝিয়ে দিয়েছে। জানালার পর্দাগুলো সরিয়ে ফ্রেশ হতে ঢুকে গেল রিদিতা। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই বেডের উপর রাখা ফোনটা বেজে উঠল। টাওয়েলে হাত মুছতে মুছতে ধীর পায়ে বেডের কাছে গেল রিদিতা। সকাল সকাল আননোন নাম্বার ফোনের স্ক্রিনে দেখে ভুরু কুঁচকে এলো। কে হতে পারে? ফোনটা তুলবে কিনা এসব ভাবতে ভাবতেই কেটে গেল ফোনটা। নাম্বারটা নিয়ে বেশি মাথা ঘামালো না রিদি। যার ফোনের জন্য সারা রাত অপেক্ষা করেছে তার পাত্তা নেই। আর উঠবো নাম্বার থেকে ফোন আসছে, যত সব। নিজের মনেই বিড়বিড়িয়ে দেয়াল ঘড়িতে চোখ বুলিয়েই অবাক হলো রিদিতা। প্রায় মধ্য দুপুর। এখনো মা ভালো না যে। রিদি আর বেশি ভাবলো না। ওড়নাটা গলায় ঠিকঠাক করে ঝুলিয়ে নিয়ে ড্রয়িং রুমের দিকে হাঁটা দিল। তুমি যা সিদ্ধান্ত নিয়েছো
তা কি ভেবে বলছো প্রজ্জ্বল? আমি ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। ওসমান সাহেব চিন্তিত কণ্ঠে বললেন। কিন্তু রিদিতা, সে কি মানবে? তাকে সামলাবো কিভাবে? আমাকে সামলাবে মানে? কি হয়েছে আব্বু? হৃদির উপস্থিতিতে থতমত খেয়ে গেল ওসমান সাহেব। কপালে ভাঁজ ফেলে চিন্তিত ভঙ্গিতে প্রজ্জ্বলের দিকে তাকালেন তিনি। প্রজ্জ্বল চোখের ইশারায় আশ্বস্ত করলেন ওসমান সাহেবকে, বোঝালেন এবার সবটা হৃদিতাকে জানানো প্রয়োজন। দুপুর গড়িয়েছে, সূর্য ঠিক আকাশের মাঝ বরাবর। মৃদু অনিলে সূর্যের প্রখরতা কাবু করতে পারেনি মুসাফিরদের যাত্রা। ঘরের ভিতর এয়ার কন্ডিশনের হিমশীতল হাওয়া, জানালার পর্দা ওড়ানো প্রকৃতির মৃদু বাতাসের সাথে তালগোল পাকিয়ে নিয়েছে কৃত্রিম শীতলতা। ড্রয়িং রুমের সোফায় বসে আছে হৃদিতা। এত ঠান্ডা আবহাওয়ার মধ্যেও তার ঘেমে নিয়ে বিধ্বস্ত অবস্থা। রাগে জেদে গলার রগগুলো ফুলে উঠেছে, ফর্সা মুখ লাল আভায় ছেয়ে গেছে। রেগে যাওয়ার কারণটা অবশ্য যথার্থ। ওর ব্রেন টিউমার হয়েছিল, আর সেটা ওকে জানানো হয়নি অবধি। ওকে না জানিয়ে অপারেশন অবধি হয়ে গেছে। হৃদি মানছে সেই মুহূর্তে জানানোর পরিস্থিতি ছিল না, কিন্তু এই 7 মাসে এত বড় কথাটা কারো ওকে জানানোর প্রয়োজন মনে হয়নি। আর অপারেশন হয়ে গেছে, ও পুরোপুরি সুস্থ, তাহলে কেন জানানো হয়নি? রাগের বশে কথাগুলো আটকে গেছে গলাতেই। চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল হৃদিতা। নিজের রাগ বসে আসতেই তিরিক্ষি নিয়ে বলল, আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি যখন, তাহলে এখন কেন বলছো এসব বাবা? মামুর কোনো দোষ নেই, আমি নিষেধ করেছি সবাইকে। প্রজ্জ্বলের উত্তরটা পছন্দ হলো না হৃদিতার। চোখ ঘুরিয়ে রক্তিম চোখে প্রজ্জ্বলের দিকে তাকালো ও। প্রজ্জ্বলও তাকিয়েছিল হৃদির দিকে। চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকালো প্রজ্জ্বল। হৃদিতা চোখ সরালো না, কি যেন একটা উত্তরের অপেক্ষায় তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে। ওকে এড়িয়ে চলার তো জন্য শুধু এই কারণটা হতে পারে না। তাহলে কি কারণ? আরো বেশ কিছুক্ষণ এসব নিয়ে আলোচনা করলো প্রজ্জ্বল ও ওসমান সাহেব। হৃদি যেন খেই হারিয়েছে, তার স্থির দৃষ্টি প্রজ্জ্বলের দিকে। কি নিয়ে আলোচনা চলছে সেটা মস্তিষ্কে ঢুকছে না এই মুহূর্তে। কিছুটা সময় যেতেই প্রজ্জ্বল উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। ওসমান সাহেব দুপুরে খেয়ে যেতে বললেন, কিন্তু প্রজ্জ্বলের কি যেন একটা তাড়া আছে, যেতেই হবে এখন। হৃদিতা তখনও তাকিয়ে আছে প্রজ্জ্বলের দিকে। এতটা সময় হৃদিতার দিতে ভুল করেও তাকায়নি প্রজ্জ্বল। হৃদিতা সেটা খেয়াল করছে এতক্ষণ যাবৎ। ও ভেবেছিল প্রজ্জ্বল চলে যাওয়ার সময় অন্তত একটা বার তাকাবে, কিন্তু না। সেই আশায় এক বালতি বৃতৃষ্ণা ঢেলে হৃদির দিকে না তাকিয়ে চলে গেল প্রজ্জ্বল। হৃদি তাকিয়ে রইল অনেকক্ষণ। ওসমান সাহেবও মেয়ের দৃষ্টি খেয়াল করেননি, তা কিন্তু নয়। তবে প্রজ্জ্বল যা সিদ্ধান্ত নিয়েছে তা হৃদি তার ভালোর জন্যই। কষ্ট হলেও মেনে নিতে হবে। কিন্তু হৃদিতা সবটা জানার পর কি এমন রিয়াকশন দেবে এটাই চিন্তার। সে দুপুরে হৃদি আর খাবার মুখে তুলল না। ঘরবন্দি রইল পরের দিন সকাল অবধি। সারা রাত প্রজ্জ্বলের ফোনের অপেক্ষায় ছিল হৃদিতা, কিন্তু প্রজ্জ্বল ফোন দেয়নি একটা বারের জন্য। বিকেল 4টে। ড্রয়িং রুমে বসে খুব মনোযোগ সহকারে হাতে একটা বই গুজে তাতে চোখ বুলিয়ে চলেছে হৃদিতা। অন্য হাতে কফির মগ, মাঝে মাঝে আলতো অধরের ছোঁয়ায় সে চুমুক দিচ্ছে কফিতে। হৃদি ছাড়া ওদের বাসাতে আর বাচ্চা বলতে কেউ নেই। সম্পূর্ণ বাড়ি নিস্তব্ধ এখন। আরো 2 সপ্তাহ খানেক কেটে গেছে। হৃদিতা কিছুক্ষণ রাগের বশে ঘর বন্দী হয়েছিল অবশ্য, তবে এখন সে কিছুটা স্বাভাবিক। যদিও ঘর থেকে এই 2 সপ্তাহ বাড়ির বাইরে যায়নি, তবুও এখন স্বাভাবিক বলা যায়। ঠিকমতো খাওয়া দাওয়া করে আজকাল, সময় মতো ঘুমোয়। ওসমান সাহেব মেয়েকে বুঝিয়েছেন, বলেছেন সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। হৃদিও অপেক্ষা করছে সেই সময়ের। কবে আসবে সেই সময়, সেই প্রতীক্ষিত সময়, যে সময় প্রজ্জ্বল আবার হৃদিকে আগের থেকেও বেশি ভালোবাসবে, যে সময় হৃদির ফোন তুলবে প্রজ্জ্বল, যে সময় কিছু মুহূর্ত পর পরই হৃদি তাকে চোখে হারাবে সে। সেই বহু প্রতীক্ষিত সময়ের অপেক্ষায় হৃদিতা। কলিং বেলের শব্দে পুরো কুচকে এলো হৃদিতার।
গল্পের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা পড়ছেও, চোখ সরালেই যেন হারিয়ে যাবে। কিছু মুহূর্তের জন্য দরজা খোলার কথা ভুলে গেল হৃদিতা। আবারও মনোনিবেশ করল গল্পেতে, কিন্তু পরক্ষণেই আবারও সেই বিরক্তিকর কলিং বেল বেজে উঠল। বইটা ওভাবেই উল্টে পড়ে সোফায় রেখে উঠে দাঁড়ালো হৃদিতা। কিছুটা বিরক্তি নিয়েই পা বাড়ালো দরজার দিকে। আমি ছাড়া যেন এই বাড়িতে দরজা খোলার কেউ নেই। অসহ্য। নিজের মনে মনে কথাগুলো আওড়ে দরজা খুলল হৃদিতা। দরজার বাইরে দাঁড়ানো লোকটিকে দেখে কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল ও। মাঝবয়সী একটা ছেলে। হৃদিতা আগে কখনো তাকে দেখেছে বলে মনে পড়ছে না। কৌতূহল চাহনি নিয়ে হৃদিতা কিছু প্রশ্ন করার আগেই ছেলেটি গড়গড় করে বলল, আপনি হৃদিতা আপু, তাই না? আমি নাইম, প্রজ্জ্বল ভাইদের পাড়াতেই থাকি। আমাকে প্রজ্জ্বল ভাইয়া পাঠিয়েছে, আপনার একটা সাইন লাগবে, খুব আর্জেন্ট। তড়িঘড়ি কথা শেষ করে ছেলেটি একটা কাগজ বাড়িয়ে হৃদিতার দিকে। হৃদিতা এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলছে এই ছেলে? একটা অপরিচিত ছেলে, আগে কখনো প্রজ্জ্বলদের বাড়িতে দেখেছে বলে মনে পড়ছে না। আপনাকে প্রজ্জ্বল ভাই পাঠিয়েছেন, তার প্রমাণ? আর প্রজ্জ্বলের কথা বলে সাইন করতে বলবে, যেখানে সেখানে আরো সাইন করে দেবে? কিছুতেই না। হৃদি উল্টে ধাঁচে প্রশ্ন করলো ছেলেটিকে। প্রশ্ন শেষ হতে না হতেই ড্রয়িং রুম থেকে ফোনের টোন কানে এলো হৃদিতার। ছেলের হাতটা ইশারায় বোঝালো ফোনটা তোলার জন্য। হৃদি আবারও দরজা বন্ধ করে দিয়ে ফোন তুলতে দ্রুত পায়ে এগিয়ে এলো ড্রয়িং রুমে। ফোন হাতে নিতেই চোখ বড় বড় হয়ে গেল ওর। ফোনের স্ক্রিনে জলজল করছে ডেভিল নামটা। হৃদিতার যেন বিশ্বাস হচ্ছে না। টোনটা আর বাজতে না দিয়ে তৎক্ষণাৎ ফোন রিসিভ করে কানে ধরল। চুপ থাকলো বেশ কিছু সময়। ফোনের ওপাশ থেকেও কোনো কথা আসছে না। ফোনের মধ্যে নিস্তব্ধতা ভেঙে কথা বলে উঠল প্রজ্জ্বল। শুনতে পাচ্ছিস হৃদি? হৃদি ছোট করে জবাব দিল, বাহিরে দাঁড়ানো ছেলেটা যা বলছে তাই কর চটপট, আমি পাঠিয়েছি ওকে। হৃদি তার পাল্টা প্রশ্ন করল না। এগিয়ে গেল আবারও দরজার দিকে। বারবার ফোনের দিকে তাকাচ্ছে হৃদিতা। এতদিন পর ফোন দিয়েছে প্রজ্জ্বল, একটু কথা না বলেই কি কেটে দেবে ফোনটা? চিন্তা করিস না, লাইনে আছি আমি, ফোন কাটবো না। আজ কথা বলবো অনেকক্ষণ, তোর যতক্ষণ কাটতে ইচ্ছে হবে না ঠিক ততক্ষণ, শুধু তাড়াতাড়ি সাইন করে দে। ছেলেটি আড়ষ্ট ভঙ্গিতে পকেট হাতড়ে কলম বের করে একটা কাগজ সহ সেটা এগিয়ে দিল হৃদির দিকে। হৃদি হিতাহিত জ্ঞান ভুলে ছেলেটার দেখানো জায়গায় সাইন করে দিল চট জলদি। তার মস্তিষ্ক এখন অস্থির। ছেলেটাকে যেন বিদেয় করতে পারলেই হয়। হাজারো কথা জমে আছে, সেগুলো কখন বলবে প্রজ্জ্বলকে তা নিয়েই অস্থির হৃদিতা। হৃদি কাগজটাতে সাইন করতেই ছেলেটি এক প্রকার সেটা ছিনিয়ে নিয়ে চলে গেল বলা যায়। দ্রুত গতিতে পা ফেলে সে চলে গেল সেখান থেকে। তার চালচলনে হৃদির মনে হলো কেউ যেন পুরো শহরের দায়িত্ব তাকে দিয়ে রেখেছে। ছেলেটি চোখের আড়াল হতেই দরজা বন্ধ করে নিচের ঘরে গেল হৃদি। বারান্দায় রাখা একটি নিচু টুলের উপর আয়েশ করে বসে দেয়ালে পিঠ ঠেকাল। শান্তি লাগছে, বড্ড শান্তি লাগছে আজ। না চাইতেই খুশির জোয়ার দেখা দিল আখিতে। পলক ফেলতেই গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। কাঁদছিস হৃদি? ওপাশ থেকে প্রজ্জ্বলের আধো কণ্ঠের আহ্লাদী বাণীতে কান্না বেড়ে গেল হৃদিতার। চোখ বন্ধ করে হাতের মুঠো দাঁতে চেপে কান্না আটকানোর চেষ্টা করল হৃদিতা। বেশ কিছু সময় কেটে গেল। ফোনের ওপাশে প্রজ্জ্বল খুব মনোযোগ দিয়ে হৃদির দ্রুত গতির শ্বাস প্রশ্বাস গুনছে। হৃদির একটু শান্ত হতেই প্রজ্জ্বল কথা বলে উঠল, বলল, কান্না না থামালে ফোন কাটবো কিন্তু। হৃদি তড়িঘড়ি নিচের দুচোখ মুছে নিল হাতের উল্টো পিঠে। জেদ নিয়ে কান্নারত কণ্ঠে বলল, আপনি কিন্তু বলেছিলেন আমি না চাইলে ফোন কাটবেন না আপনি। কাটবো না হৃদি। সেই আগের ডাক, প্রজ্জ্বলের সেই মায়া মেশানো ডাক শুনে হৃদির কান্না থেমে গেল। তবে এখনো হেঁচকি উঠছে মাঝে মধ্যে। ভালোবাসিস আমায় হৃদরানী? উত্তর দে হৃদি, আমি তোর উত্তরের অপেক্ষা করছি কিন্তু।
রিদিতা কি বলবে? ও তো খেই হারিয়ে ফেলেছে। প্রজ্জ্বল এমন প্রশ্ন আগে কখনো করেছে বলে মনে পড়ছে না। প্রজ্জ্বলের প্রশ্ন শুনে হৃদির হৃদস্পন্দন বেড়ে গেছে অনেক গুণ। কি বলবে বুঝতে পারছে না। প্রজ্জ্বলকে কতটা ভালোবাসে তা মুখে প্রকাশ করতে পারছে না। হৃদির ভাবনার মাঝেই আবারও বলল প্রজ্জ্বল, আমি জানি তুই